অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের জন্য আপনি বসুন্ধরা কিংস দ্য ফুটবল শো এর এট টাইম। হাউ আর ইউ নাবিল খান? আছি। আচ্ছা, পৃথিবীর সব দেশের ফুটবল সাংবাদিকদের অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ব্রেকের সময়টাতে তারা একটু কমফোর্টেবল টাইম কাটাতে পারে, একটু কমফোর্ট খুঁজে পায়, একটু স্বস্তি হয়, বন্ধ থাকে, তেজটা একটু কম থাকে। আমাদের দেশে ঘটনাটা বোধহয় একটু উল্টো, তাই না? ব্রাজিল, আর্জেন্টিনা তাদের ম্যাচ নিয়ে কাহিনী, বাংলাদেশের ইন্টারন্যাশনাল উইন্ডোতে ম্যাচ থাকে, ব্যস্ততা আসলে আমাদের বলতে গেলে আরো বেড়ে যায় তখন, তাই না? মানে বাংলাদেশে আমাদের মধ্যে ইন্টারন্যাশনাল ফুটবলের একটা আলাদা চাহিদা বোধহয় আছে, যেটা ক্লাব ফুটবলেও আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ফুটবলে সেটা অনেক বেশি, অনেক অনেক বেশি মনে হয়। কিন্তু সেখান থেকে আপনার কেমন গেল ইন্টারন্যাশনাল ব্রেকটা, যে 2 সপ্তাহ? বাংলাদেশের 2টা ম্যাচ থেকে এখনো না আসলে বেরোতে পারছি না, স্পেশালি প্রথমটা মানে থেকে শেষ গোলটা, ওই ম্যাচটা শুরু শেষ যেভাবে হলো, ওটা থেকে এখনো বেরোতে পারছি না। ক্লান্তির একটা ব্যাপার রয়ে গেছে। যাই হোক, এই সব কিছু মিলেই ফুটবল শো। আমরা একটা একটা করে প্রশ্ন নেই। নাবিল খান শুরু করেন। অনেক প্রশ্ন। আচ্ছা, প্রথমে আহমেদ সুজনের প্রশ্নটা দিয়ে শুরু করি। ভাই, আপনাদের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থী যারা ছিলেন তাদের শুভকামনা ও সমবেদনা জানান। আজকের রেজাল্ট দিয়েছে এইচএসসির, সুতরাং যারা নিজেদের মন মতো রেজাল্ট করতে পেরেছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা আসলে রেজাল্টে হতাশ হয়েছেন তাদেরকেও আসলে বলছি হতাশ হওয়ার কিছু নাই। একটু মন খারাপ হবে, বাসায় একটু বকাটাকা শুনবেন, আর নতুন করে একটা ফ্রেশ স্টার্ট এখন থেকে করেন। হ্যাঁ, আর ওইটার ক্ষেত্রে আমার একটা বাক্য আছে, সেটা হচ্ছে যে জীবনের বিচার আপনি আসলে মানুষ হিসেবে কেমন, এটা বিচার হবে আপনি মরার পরে। সো মরার আগ দিন পর্যন্ত জীবনের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আশাটা ধরে রাখা, আশাটা বাঁচিয়ে রাখা। এইটা যে বাঁচিয়ে রাখতে পারে সে দিন শেষে কিছু না কিছু একটা বোধহয় করতে পারে। এটা জ্ঞান দিলাম, যদিও জ্ঞান দেওয়ার মতো কোনো জায়গাতে আমি নিজেই নাই, কিন্তু এটা হয় আর কি। তবে সবার জন্যই অভিনন্দন, যারা শেষ করেছেন এইচএসসি, যারা শেষ করেন নাই, যারা শেষ করবেন আগামীতে, সবার জন্য আসল লড়াই এই যে এখন থেকে শুরু হবে। আসল লড়াইয়ের কোনো শেষ নাই, তাই না? মানে আপনি দেখেন, আসল লড়াই বলে আমরা ছোটবেলায় একসময় শুনছি যে এই ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষায় নাকি আসল লড়াই। ঠিক আছে, এক একটা স্টেজ যায় আর একটা আসলে ক্রস করে। এসএসসির সময় একটা শুনছেন, ইন্টারে একটা শুনছেন, এরপরে ইউনিভার্সিটিতে একটা শুনছেন, এরপরে ইউনিভার্সিটি শেষ করে একটা শুনছেন, কাজে এসে আর একটা শুনছেন। মানুষ বলছে হয়তো আপনারা যে বিয়ে করেন, বিয়ে না করলে জীবন তো শুরুই হয় নাই, বিয়েও করে ফেলছেন। এরপরে দেখবেন যে আরেক অধ্যায় আসবে। জীবনের শেষ আসলে মরার আগ পর্যন্ত হয় না, এবং ওই পর্যন্ত আসলে এইগুলো চলতেই থাকে, কোনোটাই আসলে জীবনের শেষ না, এবং জীবন খুবই টাফ, লাইফ ইজ ডিফিকাল্ট। আচ্ছা, চলেন একটু জীবন নির্ভর আলোচনা বাদ দিই, আমরা ফুটবলে ফিরি। হ্যাঁ, ফুটবলের আলোচনায় প্রথমত আমি একটু বাংলাদেশেরটাতে থাকি। হ্যাঁ, ওয়ালিদ হোসেনের প্রশ্ন যে বাংলাদেশ যে এবার এশিয়া কাপে কোয়ালিফাই করতে পারলো না, 2031-এর এশিয়া কাপে কোয়ালিফাই করাটা তো আরো কঠিন হয়ে গেল না? কারণ তখন তো হামজা সমিত তাদের প্রাইম টাইম ফেলে আসবে বলে তিনি মনে করছেন। না, এটা আমরা কিভাবে আসলে বলি প্রাইম টাইম ফেলে আসবেন? তখন তাদের এইজ হয়ে যাবে, আরো বাড়বে, আরো 3 বছর 4 বছর করে বাড়বে। তারপরও তো হচ্ছে কি আপনার ওই টাইমেও আমরা হামজা সমিতের কাছ থেকে আমার মনে হয় আরো পলিশড, ন্যাশনাল টিমের জন্য আরো পলিশড পারফরমেন্স আমরা পাবো। তখন বাংলাদেশের দলে অনেক নিউ ফেসেস আসবে, সাথে হামজা সমিত তারা যদি থাকেন, একটা স্ট্রং সাইডই বাংলাদেশ হবে ডে বাই ডে আমার মনে হচ্ছে। দেখুন, এইটাকে আমরা অন্যভাবে দেখতে পারি যে হামজা মাত্র 4টা কম্পারেটিভ ম্যাচ এখনো পর্যন্ত খেলেছেন, সমিত খেলেছেন 3টা। এইটাকে আপনি চিন্তা করেন যে এর ভেতরে আমরা বাংলাদেশের পরিবর্তন দেখে ফেলেছি বাংলাদেশের ফুটবল খেলায়। যখন আরো 2 বছর পরে আবার এই এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সে বাংলাদেশ থাকবে, তখন আরো বেশি পরিণত হয়তো এই ফুটবলারদের অনেকে হবেন। বাংলাদেশের বাকি প্লেয়াররা তো অনেক তরুণ, এবং যে ফুটবলারদের কথা আমরা প্রায় সময় শুনি যে যারা হয়তো বাংলাদেশের হয়ে খেলতে পারেন, সেই রকম একটা প্রসেসের ভেতরে অনেক ফুটবলার আছেন। তারাও যদি আরো কয়েকজন ফুটবলার, আরো ভালো ফুটবলার পাওয়া যায় কয়েকজন, এবং বাংলাদেশে এখন যারা খেলছেন এই ফুটবলার, মিতুলের বয়সটা দেখেন, মিতুল তখন আরো পরিণত হয়তো হবেন, গোলকিপিং পজিশনে যেই থাকবেন আরো পরিণত হবেন, মোরসালিন আরো পরিণত হওয়ার কথা, তারিক কাজিরা আরো একবারে মধ্য গগনে থাকার কথা ক্যারিয়ারের। কিন্তু যেটা হয়তো হবে না সেটা হচ্ছে আপনি জামাল ভুঁইয়াকে আরেকবার হয়তো পাবেন না। জামাল ভুঁইয়া যে তার ক্যারিয়ারের একেবারে শেষ দিকে এসে একটা এশিয়ান কাপ খেলার স্বপ্ন বাস্তবেই তিনি দেখে ফেলেছিলেন বা দেখেছিলেন, সেই অধ্যায়টা বোধহয় শেষ হয়ে গেছে। সেইটা নিয়ে একটু আক্ষেপ থাকতে পারে, কিন্তু হু নোজ, কথার কথা এশিয়ান কাপে আপনি কোয়ালিফাই করলেন, ইউ নেভার নো, জামাল ভুঁইয়া একদিন বাংলাদেশ ন্যাশনাল টিমের কোচ হবেন, হয়তো জামাল ভুঁইয়ার হাত ধরে। জামাল তো আপনার সেই কোচিং সার্টিফিকেটও কিন্তু তিনি পাচ্ছেন স্টেপ বাই স্টেপ, হয়তো দিস ইজ আ ওয়াইল্ড গেস, হয়তো হু নোজ,
বাংলাদেশ একসময় জামাল ভুঁইয়ার হাত ধরে এশিয়ান কাপ খেলবে কোচ হিসেবে, ইউ নেভার নো, তাই না? মানে হইতেই পারে। সো আমি আসলে আশা রাখছি এইটা এবার আসে নাই, কারণ আমার ধারণা বাংলাদেশ নিজেরাই বিশ্বাস করে নাই যে এশিয়ান কাপে তাদের খেলা সম্ভব। এই যে দেখুন মেয়েরা উইমেন্স টিম, তাদের যে ম্যানেজমেন্ট, উইমেন্স টিমের ম্যানেজমেন্টও কিন্তু বিশ্বাস করে নাই যে উইমেন্স টিম এশিয়ান কাপে চলে যাবে। এইবারে প্লেয়াররা সেই বিশ্বাসটা করেছেন এবং সেটা তারা বাস্তবে রূপান্তর করেছেন। পার্থক্যটা আসলে এইখানে যে এখানেও কেউ বিশ্বাস করে নাই, ফুটবলাররাও বোধহয় অনেকে ব্যাপারটা হজম করতে পারে না যে এশিয়ান কাপে খেলাটা এত কাছাকাছি চলে এসছে। সেই স্বপ্নটা বাংলাদেশ যদি জিইয়ে রাখতে পারে এবং বাংলাদেশের ফুটবল যে উন্নতির ধারাটা দেখা যাচ্ছে সেটা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশের পরের বার সেই সামর্থ্য থাকবে। তবে এইবার দ্বিতীয় বা হয়ে শেষ করাটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। মানে বাকি দুইটা ম্যাচই আসলে বাংলাদেশ জিতুক, এইটাই হচ্ছে মেইন টার্গেট থাকা উচিত। আচ্ছা, আর দেখুন হামজাদের বয়স হয়ে গেলেও হামজার আরো বয়সে আসলে এশিয়ান ফুটবলে সার্ভ করতে পারবেন বলে আমার বিশ্বাস। তার যে ফিজিক, এটা অলরেডি অনেক ভালো আসলে। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, ওনারাও দেখেন ওনাদের থেকে তো হামজা অনেক ছোট, সুতরাং ওনারা এখনো টপ লেভেলে খেলে যাচ্ছেন এবং হামজার কাছ থেকে হয়তো বাংলাদেশ সেটাই চাইবে এবং যেটা বাংলাদেশের দরকারও এক্স্যাক্টলি, আরো গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের দরকারও। আচ্ছা ভাই, পরের প্রশ্ন করবো? হ্যাঁ প্লিজ। আচ্ছা, শায়ান রহমান তার প্রশ্ন, বাংলাদেশের যে স্ট্রাইকার সমস্যা তা পূরণ করতে জায়ান হাকিমের কাজ কতটুকু এগিয়েছে? তিনি ভারতের বিপক্ষে খেলতে পারবেন কিনা? ভারতের বিপক্ষে জায়ান হাকিমের খেলা হচ্ছে না, এটা কনফার্ম হয়ে গেছে, কারণ তার পাসপোর্টের কাজ আসলে এখনো কোনোভাবেই মানে ওই স্টেপটা পর্যন্ত যায় নাই যখন বলা যাবে তার পাসপোর্টটা কমপ্লিট হয়ে গেছে। কারণ তার পাসপোর্টের কাজ করতে যেই সবশেষ যে আপডেটটা পেলাম সেখানে অনেকগুলো নেসেসারি ডকুমেন্টসের আপনার দরকার হচ্ছে, যেগুলো আপনার ধরেন পাকিস্তান আমলের মানে মুক্তিযুদ্ধের আগের কিছু পেপারস আসলে সেখানে দরকার। তার আদি পুরুষদের হচ্ছে ওই কানেকশনটা বের করে তার পাসপোর্টের অ্যাপ্লাই করার জন্য লং প্রসেস, সেই প্রসেসটা চলছে, ওই ডকুমেন্টসগুলো কালেক্ট করার প্রসেস চলছে, এরপর পাসপোর্টটা হয়তো বা পাসপোর্ট করার প্রক্রিয়া শুরু হবে। সুতরাং মানে আমি দেখি না সামনের বছরের আগে জায়ান হাকিমের এই প্রসেসগুলো শেষ হওয়া। না, কাজটা আমি করছি না। ও আচ্ছা, অনেকে ভুল বুঝতে পারেন, সেই কারণে বললাম আর কি। ঠিক আছে, আচ্ছা জায়ান হাকিম হয়তো আসলে তো ভালো, আসলে আগামী বছরও হয় বা কিছু একটা যখনই হোক না কেন, কিন্তু বাংলাদেশের বোধহয় ইন দ্য মিন টাইম একটা স্ট্রাইকার তৈরির প্রক্রিয়া শুরু করা দরকার। আমি না বুঝি না যে আপনি নোভাকে আন্ডার-20 টিমে খেলানো হলো, তিনি তো জিতলেন ওখানে, এবং তিনি আন্ডার-23 টিমেও খেললেন। এরপরে কি ন্যাশনাল টিমে তাকে অ্যাটলিস্ট সাইড বেঞ্চে রাখা যেত না? মানে অ্যাটলিস্ট সেই হাইটটা আছে, আপনি যে দুই উইং থেকে ক্রস করতেছেন, এই ক্রসের এন্ড পয়েন্টের প্রোডাক্ট যদি ধরেন, মানে ফাহিম থাকাচ্ছে নোভা থাকা তো ভালো, তাই না? বা রাকিব থাকাচ্ছে নোভা থাকা তো ভালো, তার তো হেডিং ক্যাপাসিটি আছে। নোভা দুইজন তো হচ্ছে আপনার উইঙ্গার, এখানে নোভা তো হচ্ছে পিওর স্ট্রাইকার আপনার। হ্যাঁ, তো সেইটার মানে দেখেন স্ট্রাইকারদের তো আমরা সুযোগও দিচ্ছি না। আমি যেটা দেখতে চাই ইন্ডিয়া ম্যাচে, মানে স্ট্রাইকারদের সুযোগ দেওয়া হোক। আপনি স্ট্রাইকারদেরকে দেখেন, এইসব ম্যাচ খেলে দেখেন যে কি আসলে দাঁড়ায়। স্ট্রাইকার নিয়ে পরিকল্পনা করেন না এখন থেকে, একেবারে অসম্ভব নয়। খেলান, কিছুদিন একটু সময় দেন, 4-5টা ম্যাচ না দিলে একটা প্লেয়ার আপনি জাজ করবেন কেন? আর বাংলাদেশে তো আসলে কেউই গোল করতে পারছে না, মানে অ্যাটাকিং থার্ডের যদি আপনি হিসাব করেন বাংলাদেশ গোল পাচ্ছে, কিন্তু কিছু ম্যাচে গোল হলোই আর কি। দেখেন আপনি, বাংলাদেশ লাস্ট 2 ম্যাচে 4 গোল করেছে। সেইখানে হচ্ছে আপনার হামজা গোল করলেন, সৌমিত সোম গোল করলেন, মোরসালিন গোল করলেন, রাকিব গোল করলেন। ওই বক্স প্রেজেন্সটা আসলে রাকিবের যে লাস্ট গোলটা সেটাও কিন্তু ওই বক্স প্রেজেন্স থেকে কিন্তু হয়েছে। রাইট সাইড থেকে একটা সাপ্লাই আসলো, সেখানে তিনি হচ্ছে প্রপার নাম্বার 9 হিসেবে 9-এর মতো করেই তিনি ফিনিশিংটা দিয়েছেন। দিন শেষে না রান নিয়েছিলেন রাকিব, আমাদের ওই নাম্বার 9টা না আসলে দরকার। বাংলাদেশের শক্তির একটা জায়গা হচ্ছে উইং, এটা ডেফিনেটলি সেইখান থেকে সেইটাকে তো পলিশ করার জন্য, ফিনিশিং দেওয়ার জন্য আসলে আমাদের একটা জাত স্ট্রাইকার আসলেই দরকার। আর আমরা যদি ধরেন এইভাবে স্ট্রাইকারদের সুযোগ না দেই তাহলে তো আপনার আরো স্ট্রাইকার উঠে আসবে না। দরকার হলে আমরা স্ট্রাইকারদের কাছ থেকে গোল পাইলাম না, কিন্তু স্ট্রাইকারদের খেলার একটা ব্যাপার আছে। সেন্টার ব্যাকদের উপরে তারা চাপ তৈরি করতে পারেন, এই চাপটা একটা টিমকে সবসময় তটস্থ করে রাখে, মানে অপোনেন্ট টিম। ধরেন এই ব্যাপারটা তো ধরেন যখন আপনার একটা স্ট্রাইকার খেলবে তখন হচ্ছে গিয়ে যেই দুই সেন্টার ডিফেন্ডার আছে প্রতিপক্ষের, তারা হচ্ছে গিয়ে জানবে যে না এ মাঝখান থেকে হচ্ছে গিয়ে মুভ করবে, ওরকে হচ্ছে গিয়ে ব্যস্ত রাখতে হবে, ও আমাদেরকে ব্যস্ত রাখবে। হ্যাঁ, আর দেখেন আপনি যখন রাকিব খেলছে, ধরেন আপনি রাকিবকে স্ট্রাইকার হিসেবে শুরুই করলেন, কিন্তু আপনি যখন তার 5টা-6টা ম্যাচ আপনি দেখবেন এর আগে, প্রতিপক্ষ তো ওই জিনিসটা জানে যে আমার সেন্টার ব্যাক না, আমার রাইট ব্যাককে হচ্ছে টাইমলি নিচে নামাতে হবে
হ্যাঁ লেফট ব্যাককে আমার টাইমলি নিচে নামাতে হবে, কারণ বল পেলেও হচ্ছে একটু সাইডে চলে যায়, সাইড থেকে যে পরে হচ্ছে ভালো বলছেন। এবং ওই পয়েন্টে দেখেন স্ট্রাইকারদের যে কতগুলো গুণাগুণ থাকে, এগুলো শেখারও ব্যাপার থাকে, সময়ের সঙ্গে অনেকে শেখেন। সব স্ট্রাইকার গোল করবেন তা না, অনেক স্ট্রাইকার সেন্টার ব্যাককে আউট অফ পজিশন করে, তাই না? তারপর হচ্ছে অনেক স্ট্রাইকারকে আপনি যদি এখনো শেখান যে তুমি এই মুভটা এইভাবে না নিয়ে এইভাবে নাও, কিছু ট্রিক্স যদি তারা খাটান, গোল করা অসম্ভব নয়। তো সেই দিকে আমাদেরকে আসলে যাইতে পারতে হবে, সেটা কেন যাওয়া হয় না আল্লাহ জানে। যাই হোক, পরের প্রশ্নে যাই ভাই। পরের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ডমিনেটিং আজকের টাইমটাও। পরের প্রশ্ন হচ্ছে যে নিঝুম তার নাম, তিনি বলছেন যে ভাই আপনাদের একজন নিয়মিত দর্শক ফাহমিদুল যেহেতু কার্যজনিত কারণে পরের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে পারবেন না, ফাহমিদুলের বিকল্প আপনারা কাকে দেখেন, এবং ফাহমিদুলের জায়গায় যদি আরহাম ইসলামকে সুযোগ দেওয়া হয় সেটা কেমন হবে? আরহাম ইসলাম তো ইয়াং প্রসপেক্ট তার রয়েছে, তাকে এইজ লেভেলে আমরা দেখেছিও তিনি খেলেছেন। তো আরহাম তো মনে হয় আন্ডার 23 খেলেন নাই, না আন্ডার 23-তে আরহাম ছিলেন না, তার অন্য একটা ছিল, ব্যস্ততা ছিল আসলে অস্ট্রেলিয়াতে। আমার মনে হয় হচ্ছে ইন ফিউচারের জন্য এটা বেশ ভালো একটা ডিসিশন, বাট আপনি যদি ইনস্ট্যান্ট ইন্ডিয়া ম্যাচের জন্য ভেবে থাকেন তখন আসলে কোচিং প্যানেল ওটা ভাববে কিনা আমি জানি না, কারণ আমাদের ভাবতে দেখিনি এটাই যে হচ্ছে ওনারা সাহসী না। সরি টু সে, আমি ডিরেক্টলি বললাম বাংলাদেশের কোচিং প্যানেল সাহসী না। ইনফ্যাক্ট আমি এইভাবে বলবো বাংলাদেশ মানে ধরুন হচ্ছে একটু ওকে ফাইন আমি হচ্ছে করে দেখি, মানে অনেক সময় হয় না আপনার যে ওই তুরুপের তাস ওকে বানানো যায় কিনা, বা দেখি হচ্ছে আমরা ধরুন হচ্ছে ওই যে এটাকে তাসের মতো আমি রিস্ক নিব, ওকে দিয়ে আমি হচ্ছে খেলিয়ে দেখি, হ্যাঁ কাইন্ড অফ হচ্ছে আপনার এইটাই যে জুয়া খেললাম, আমি দেখলাম ও ক্লিক করে কি করে না। না হলে ধরেন হচ্ছে আপনি মানে এই জিনিসগুলো কেন হচ্ছে আরহামের মতো প্লেয়ারদেরকে তো আসলে খুব দ্রুত ন্যাশনাল টিমের রাডারে নিয়ে আসা দরকার। ধরেন আজকালকার ফুটবলের ব্যাপার কিন্তু একটু পাল্টে গেছে, আজকাল 17-18 বছর বয়সী প্লেয়াররা নিয়মিত খেলছেন। এই যে আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ চলছে না, আন্ডার 20 ওয়ার্ল্ড কাপে বেশিরভাগ দলের মূল তারকাগুলো নাই, কারণ সবাই ক্লাবে ব্যস্ত, ক্লাব কাউরে ছাড়বে না, ক্লাবের সবার ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। তো আরহামের মতো প্লেয়াররা যারা এর আগে বয়সভিত্তিক দলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন, তার খেলার টাচ দেখলে তো বোঝা যায় যে এই প্লেয়ারটার মান আছে। তো তাদেরকে আপনি এরই মধ্যে যদি ন্যাশনাল টিমের সিস্টেমে আমরা না আনতে পারি তাহলে ওনারা আবার হতাশ হয়ে যায়। মানে আমার কথাটা হচ্ছে আপনি একটা কাজ করেন না, যখন হচ্ছে আপনার ন্যাশনাল টিমের প্রায় 3 সপ্তাহের ক্যাম্প চলবে, আপনি হচ্ছে ক্যাম্পে আনেন, ক্যাম্পে এনে হচ্ছে আপনি ট্রাইটা করেন, ক্যাম্পে এনে ধরেন আবার রাখা গেল না, কথার কথা ফাহমিদুলের মতো ইস্যু হইল। হ্যাঁ, মানে ফাহমিদুলকে যেমন বাদ দেওয়া হয়েছিল প্রথমবার ক্যাম্পে আনার পরে, সেই মানে ঝুট ঝামেলা হতে নিতে চায় না কোচিং প্যানেল। ওইখানে তো আপনার একটা প্রপার, আপনি যদি কমিউনিকেশনটা যদি আপনি প্রপার করেন, সেইটা হচ্ছে ফ্যাক্ট। আপনি তাকে কেন ডেকেছেন, আপনার তাকে দেখে কি মনে হয়েছে, মানে কি করলে তাকে হচ্ছে কেন রাখা হয়নি বা কেন রাখা হচ্ছে, এই জিনিসগুলো যদি আপনি হচ্ছে ক্লিয়ার থাকেন, ক্লিয়ারলি যদি সেগুলোকে আপনি বলতে পারেন, তখন কিন্তু মানুষের মধ্যে ভ্রান্ত ধারণাগুলো বা মানুষের ওই জিনিসগুলো থাকে না। মানে খুব স্বাভাবিকভাবে ওই জায়গায় আপনি কিভাবে হ্যান্ডেল করছেন টোটাল জিনিসটাকে, সেইটা হচ্ছে গিয়ে প্রপারলি ডিল করতে হবে। ফাহমিদুলের এই ব্যাপারটাই, মানে কিউবা মিচেল তো একটা প্রপার মানে প্লেয়ার হতে পারে ন্যাশনাল টিমে, কিউবা মিচেল কে যখন রাখা হলো না তখন বলা হলো কি ওকে আরেকটু হচ্ছে টাইম, তিনি সময় দিতে হবে। এখন বসুন্ধরা কিংসের হয়ে লিগের ম্যাচ বা এফসি চ্যালেঞ্জ লিগে কিউবা মিচেল খেলেন কিনা এইটা দেখতে হবে। তারপর হচ্ছে গিয়ে মানে কাবরেরার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু যেহেতু তিনি কিউবা মিচেলকে দেখতে চাচ্ছেন বা কিউবা মিচেলের খোঁজ খবর একটু রাখতে চাচ্ছেন, সেটা হলে হয়তো বা নভেম্বরের উইন্ডোতে তাকে দেখা যেতে পারে। অথবা তাইলে যদি কাবরেরা যদি হঠাৎ করে তাকে ডাকে, তখন তো আমি একটা কোয়েশ্চেন করব, মাঝখানে সে তার কি দেখে ডাকলেন, তাহলে আপনি কি দেখে তাকে হংকং চায়না সময় ডাকেন নাই, মানে এই জিনিসটা তখন হচ্ছে গিয়ে জিজ্ঞেস করার প্রশ্নটা চলে আসবে যে তাহলে এখন কি দেখে ডাকলেন বা তখন কি দেখে আপনি ডাকেন নাই। তার তো হচ্ছে মেজর ইনজুরি কনসার্ন আসলে ছিল না, এই জিনিসগুলো তখন ফেস করতে হবে। আচ্ছা, তবে কিউবা মিচেলকেও টুমরো হচ্ছে আমরা ন্যাশনাল টিমে খুব সহজে আসলে ইন্টিগ্রেটেড হতে দেখবো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখার অপেক্ষাতে বোধহয় অনেকে রয়েছেন। এই প্রশ্নটা নেই, মেহেদি হাসানের প্রশ্ন যে সিন্ডিকেট বলতে সমর্থকেরা যেটা বোঝায়, সমর্থকদের মধ্যে একটা গভীর বিশ্বাস কাজ করে যে কোচ কাবরেরা নিজের ব্যক্তিগত পছন্দের খেলোয়াড় নিয়ে সবসময় একাদশ সাজান, পারফরমেন্স তার কাছে কোনো ম্যাটার করে না। কোচের এই ব্যক্তিগত পছন্দের খেলোয়াড়রা পারফরমেন্স না করেই বছরের পর বছর একাদশে খেলে যাচ্ছেন, যেমন সাদ, সোহেল রানা, সিনিয়র, ফাহিম, আরও অনেকে সমর্থকদের সমর্থকেরা মনে করে এদের কারণেই বাংলাদেশ প্রতিটা খেলায় হারে।
যেটা আসলেই মনে করে অনেকেই। এবং এই খেলোয়াড়েরা যেহেতু বসুন্ধরায় খেলে তাই অপ্রত্যাশিতভাবেই সিন্ডিকেটে বসুন্ধরার নামটা চলে আসে। একই সাথে বসুন্ধরা যেহেতু প্রভাবশালী ক্লাব, ফলে সমর্থকেরা মনে করে বসুন্ধরা প্রভাব খাটিয়ে এই খেলোয়াড়দের জাতীয় দলে খেলাচ্ছে। এই মানে মোটা দাগে আসলে তিনি ভালো ব্যাখ্যা করেছেন মেহেদী হাসান। তাহলে এই প্রশ্নের বিপরীতে বসুন্ধরা কিংস যদি ধরেন এই প্রভাবটা খাটাতো এবারও, তাহলে যদি এই একই ইস্যু হয় তাহলে কেন সেটা কিউবা মিচেলকে দিয়ে খাটালো না? এটা যদি আমি জানতে চাই, মানে আমার মন যদি জানতে চায়, কারণ কিউবা মিচেলকে আমি এনেছি সান্ডারল্যান্ড থেকে, আমার ভবিষ্যৎ বলে আমি তাকে জাহির করছি, আমি আমার ক্লাবের ব্র্যান্ডিং করছি কিউবা মিচেলকে দিয়ে। তো সেই প্লেয়ার যদি ন্যাশনাল টিমে চান্স না পায় তাহলে আমি আর কি প্রভাবশালী হইলাম? তাহলে আমার ক্ষমতা কই? তাহলে ক্ষমতাটা কই আসলে? মানে জিনিসটা তো এমন হওয়ার কথা ছিল আপনার না খেলেও হচ্ছে সুযোগ পাবে, তাই না? যদি প্রভাবটা থাকতো সেটা হওয়ার কথা ছিল। কোয়ালিটি আসলে ছিলই, সেটা ছিল। এখন হচ্ছে কি ওই যে আপনার এই জিনিসটাতে আসলে মিলে যাবে যদি হচ্ছে তাদের ইনভলভমেন্টটা থাকতো, তাহলে হচ্ছে যারা এই জিনিসগুলো বলছেন তারা ওইভাবেও চিন্তা করেন। আচ্ছা, এখন এইখানে একটা ব্যাপার আছে যে এই যে কথাটা এখন বলা হচ্ছে না, এটা কিন্তু নতুন কিছু না, এইটা কিন্তু আগের আমলেও ছিল। আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে শুনেছি যে আবাহনী মোহামেডানের যে আমলটা, সেই আমলে যখন জাতীয় দল ঘোষণা করা হতো সেই সময় এই গণনা করা হতো যে আবাহনী থেকে কতজন, মোহামেডান থেকে কতজন। তখন তো আবাহনী মোহামেডান রেশারেশি বাংলাদেশের সবচেয়ে বড় রেশারেশি, তখন তো এই বসুন্ধরা কিংস ছিল না, অস্তিত্বই নাই। আপনি এই বসুন্ধরার আগের টাইমটা চিন্তা করেন না, তখন হচ্ছে বলা হতো যে আবাহনীর, হ্যাঁ আবাহনীর ব্যাপার, মানে এইটা কিন্তু চিরকালীন ছিল, যে এমন নয় যে এই আলোচনাটা নতুন কিছু। ইনফ্যাক্ট আমি কালকে শুনছিলাম আমাদের বড় ভাই নাইর ইকবাল তনয়ের কাছ থেকে যে একটা সময় নাকি এরকম হতো যে মোহামেডানের গোলকিপার আবাহনীর গোলকিপার এটা নাকি ফিক্স করে দিত, দুজন গোলকিপার আছেন যে হোম ম্যাচ এ খেলবে, আওয়ে ম্যাচ অমুক খেলবে, মানে এইরকম পর্যায়েও নাকি ঘটনা প্রবাহ ছিল। তো এইগুলো কি আসলে তারই ধারাবাহিকতা? কিছুটা তো আছে, এবং এই ধারাবাহিকতাটা আপনি দেখেন যখন হচ্ছে আপনি স্পেনের ক্ষেত্রেও যদি হিসেব করেন, স্পেনেও আসলে দল ঘোষণা করা হলে তখন হচ্ছে দেখা যায় বার্সেলোনার কয়টা প্লেয়ার আছে, রিয়াল মাদ্রিদের কয়টা প্লেয়ার আছে। মাঝখানে তো আপনার কয়েক বছর আগে এমন হলো না রিয়াল মাদ্রিদের কেউ নাই, রিয়াল মাদ্রিদের কেউ থাকতো না। তখন আপনি চিন্তা করেন আপনি হচ্ছে বার্সেলোনার ওই টিমটা থেকে আপনি কাকে বাদ দেবেন? যারা স্পেনের দলে ডাক পেয়েছেন তাদের আপনি কাকে বাদ দেবেন? সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে ওই দেশের কোচের, ওই দেশের ফেডারেশনের আসলে ডিল করতে হয়েছে। এইখানেও অলমোস্ট তাই হয়েছে। আর আপনি একটা জিনিস যদি খেয়াল করেন, ধরেন হচ্ছে বসুন্ধরা স্ট্রং টিম করে বা বসুন্ধরা আগের সিজনে যারা ভালো করে বা লিগে যারা ভালো করছেন তাদেরকে হচ্ছে তারা নিয়ে আসেন। আমি খুব অবাক হব না যদি ধরেন হচ্ছে আমি নেক্সট সিজন দেখি ন্যাশনাল টিমের এখন যারা আছেন, শাকিল আহাদ তবু বসুন্ধরায় চলে গেছেন, আব্দুল্লাহ ওমর সজীব তিনি বসুন্ধরায় চলে গেছেন, এটাতে অবাক হব না, কারণ তাদের এইটা ধরেন তাদের পলিসি এইটা। আচ্ছা, তাদের মানে বসুন্ধরা কিংসের পলিসি হচ্ছে যেই বাংলাদেশে ভালো করবে তাকে তাদের দলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা, তাই তো? আচ্ছা, এবং দেখেন কিন্তু এটা কি বসুন্ধরা কিংসের তাদের দায়িত্বের ভিতরে পড়ে কিনা যে তাদের মানে এগেইনস্টে বা তাদের যেইগুলোর সঙ্গে তারা একমত নয়, যে গভীর বিশ্বাস যদি কারো থাকে যে বসুন্ধরা কিংস যারা গত মানে সৃষ্টি লগ্ন থেকে ফুটবলে এই বিনিয়োগ করেছে, লগ্নি করছে, তাদের একটা টার্গেট। ইনফ্যাক্ট এই হামজারা আসার আগে বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংসেরই একটা প্রফেশনালিজম বা সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বেশি বলতাম, সবাই কম বেশি তাই করতেন। কিন্তু এই যে আলোচনাটা, এইটার বিপক্ষে তাদের তো দাঁড়ানোর প্রয়োজন আছে। তারা কি বিশ্বাস করে না যে ফুটবল, ন্যাশনাল টিম ফুটবলের যিনি কোচ হবেন তিনি থাকবেন একেবারে স্বাধীন? এই ব্যাপারগুলো তারাও কেন নিজেদের জায়গাটা পরিষ্কার করে? আচ্ছা, আমার এক্সাক্ট ইয়ারটা মনে নেই, এটা কোনো মেজর টুর্নামেন্টের সময় ওই যে স্পেন বার্সেলোনা রিয়াল মাদ্রিদের ওই ঘটনাটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, কোনো একটা ওয়ার্ল্ড কাপ বা ইউরো ওইটার দল নিয়ে আসলে শোনেন দেখেন, তখন আপনি বার্সেলোনাকে কোনো স্টেটমেন্ট দিতে দেখেছিলেন? দেখেন নাই। কিন্তু এটা মানে অনেক বড় আলোচনাই হয়েছিল সেই সময়টা। তারাও কিন্তু মানে সার্জিও রামোস হচ্ছে আপনার রিয়ালে খেলতো, সে হচ্ছে এই আলোচনা চলতেই থাকবে, মানে এই আলোচনা ধরেন চলতেই থাকবে। এবং বাংলাদেশে তো আপনার একটা জিনিস আছে, তখন আবাহনীয় সেই কাজটা করতো। এর আগে ধরেন সাইফ স্পোর্টিং ক্লাব করেছে, শেখ জামাল ধানমন্ডি ক্লাব তখন যারা ছিল তারাও করেছে। আপনি যখন দল করেন আপনার নিজের স্ট্রেংথ বাড়ানোর সাথে সাথে খুব কমন একটা কালচার আছে, যদি আপনার কাছে সেই ফিনান্সিয়াল ব্যাকআপটা থাকে আমি অন্য কেউ দল করতে দিব না। সেই কাজটা ধরেন লাস্ট কয়েক বছর ধরে বসুন্ধরা কিংস করছে। এর আগে আবাহনী লিমিটেড করেছে, তখন আবাহনীর ঘরে হচ্ছে আমরা জাতীয় দলের 9 জন 10 জন 11 জন ফুটবলার আমরা দেখেছি। মুক্তিযোদ্ধা যখন প্রথম আসলো তখন হচ্ছে মুক্তিযোদ্ধা শুরু দিয়ে কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, সবাই হচ্ছে মুক্তিযোদ্ধায় খেলছেন। তো এই মানে এইটা ধরেন ক্লাবের পলিসি, কিন্তু যেটা ন্যাশনাল টিমে কেউ দেখতে চান না সবাই মিলে আমরা, সেটা হচ্ছে যে কোনোভাবেই যাতে একটা প্লেয়ার অমুক ক্লাবে খেলে বলে তাকে প্রায়োরিটি দেওয়া, এটা মেধার কারণে প্রায়োরিটি পাবে। সেটা যদি তিনি পিডব্লিউডিতে খেলে পান
ফকিরারপুল ইয়াংম্যানসে তিনি ভালো করেন, তাহলে সেই অনুযায়ী তাকে খেলাইতে হবে। এটাই তো আসলে সবাই চান। এই পরিষ্কার থাকাটাও জরুরি, কারণ সমর্থকদের সঙ্গে আপনার যদি এই আত্মার বন্ধনটা না থাকে, এই অবিশ্বাস নিয়ে যখন সমর্থকেরা বাড়ি ফেরেন, ধরেন একটা ম্যাচ হারলে বা জিতলে যাই হোক না কেন, এটা তো তাদেরকে শান্তিতে ঘুমাতে দেয় না। এবং দেখেন এই জিনিসগুলা কেন হবে না, ধরেন মারুফুল হক খুব সুন্দর একটা কথা বলেছেন, আমি ওনার লাস্ট ইন্টারভিউতে আমি দেখছিলাম, উনি বলছিলেন হাভিয়ার কাবরেরার এই দল সিলেকশন নিয়ে তো অনেক কোয়েশ্চেন আছে, বলছেন ট্রু, এই দল সিলেকশন নিয়ে কোয়েশ্চেন আছে। আপনি যখন মানে হাভিয়ার কাবরেরার দলটা কিসের ভিত্তিতে ডাকেন, লিগের খেলা, ডোমেস্টিক সিজন দেখি তো ডাকেন, মানে কোনোভাবে আপনি ন্যাচারাল যদি একটা পয়েন্ট অফ ভিউতে আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশের লাস্ট সিজনের সেরা সেন্টার ব্যাক ছিল ইয়াসিন খান, তাকে ডাকেন নাই। মানিক মোল্লা লাস্ট সিজন খুব ভালো করেছেন, তাকে হচ্ছে গিয়ে আপনি ডাকেন নাই। কৌশিক, আমি তো মনে হয় হচ্ছে আনলাকি, মোস্ট আনলাকি ফুটবলার ইন দ্য লাস্ট ডিকেড, মানে লাস্ট 3 বছর 4 বছর 5 বছর ধরে আপনি কৌশিক বড়ুয়াকে যত কোচ আসুক, আমি জেমিডের কথা বলবো, তিনি ডাকেন নাই। হাভিয়ার কাবরেরা তিনিও ডাকেন নাই। 50 জনের একটা যখন প্রাথমিক তালিকা করা হয় তখন তার পাসপোর্টের কপি নেওয়া হয়, কিন্তু এরপর ডাকা হয় না। কেন ভাই? আপনি হচ্ছে গিয়ে ধরেন এত যে চেঞ্জ হচ্ছে, আপনি কৌশিক বড়ুয়াটাকে একবার দেখেছেন ন্যাশনাল টিমে, একবারও ডাকেন। শুভ্রদার সঙ্গে যে ইন্টারভিউটা সেটার কথা বলছেন, আমি দেখেছি, মানে এটা বলার পর আমি আসলেই চিন্তা করলাম যে এই কৌশিকেরটা, গোলকিপার তুষারের কথাও তিনি বলেছেন, হ্যাঁ গোলকিপার তুষার, তাও সবকিছু মিলিয়ে ধরেন হচ্ছে এই জিনিসগুলো না তখন এইভাবে আসলে চলে আসে, যেটা খুবই খুবই আনফরচুনেট। এবং এইটার মানে শেষটা আসলে প্রয়োজন, বাংলাদেশের ফুটবলের স্বার্থেই প্রয়োজন। যাই হোক, পরের প্রশ্ন যাই ভাই। হিমা আহমেদ, তার প্রশ্ন, এমন একজন ফুটবলারের নাম বলুন বা ধারণা করুন যিনি কিনা বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় দলে 50 গোলের রেকর্ড করবে। সরি, বাংলাদেশের 50 গোলের রেকর্ড করা এই মুহূর্তে বা হচ্ছে গিয়ে আপাতত নিকট ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ আসলে সেটা সম্ভব না। আপনি যদি কারেন্ট এখন ন্যাশনাল টিমের স্কোয়াডটা দেখেন বা বাংলাদেশের অল টাইম টপ স্কোরারের লিস্ট দেখেন, সেখানে হচ্ছে 6 গোল করে আছে মোরসালিন, রাকিব এবং তপু বর্মন। সবচেয়ে বেশি 17টা গোল হচ্ছে গিয়ে বাংলাদেশের হাইয়েস্ট গোল স্কোরারে। তো এই জায়গায় আপনার 50 গোল অনেক দূরের রেকর্ড। বাংলাদেশ ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে কম, 2 ম্যাচ খেললে গোল হয় কম, সুতরাং সবকিছু মিলে 50 গোলটা অনেক অনেক দূরের পথ। যদি মানে ইন্টারন্যাশনাল ম্যাচ কম খেলে না, মানে ইন্টারন্যাশনাল ম্যাচই তো হয় কম। হ্যাঁ, তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বাংলাদেশের কেউ যদি এই স্কোয়াডের কেউ 50 গোল করতে পারেন মানে ক্যারিয়ার শেষে, তাহলে ওই গোলের বদৌলতে বাংলাদেশ বিশ্বকাপ না খেললেও বিশ্বকাপ খেলার খুব কাছাকাছি যাবে। মানে কাউকে যদি 50টা গোল করতে হয়, এশিয়ান কাপে সে খেলবে, এইটা তো এশিয়ান কাপ খেলবে কনফার্ম, সাফ জিতবে কনফার্ম, এবং সাথে 50 গোলের কেউ যদি আপনার দলে থাকে, তার মানে আপনি বিশ্বকাপের খুব কাছাকাছি চলে যেতে পারেন। আচ্ছা যাই, হ্যাঁ পরের প্রশ্ন হচ্ছে একটু বাইর হই, অন্য দিক যাই। হ্যাঁ রাইট, আচ্ছা ব্রাজিল 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 হ্যাঁ, সোহান মিয়ার প্রশ্ন হচ্ছে, রিফাত ভাই ব্রাজিলের খেলা দেখে অনেকের মনে হয়েছে 2026 ওয়ার্ল্ড কাপে কিছু করতে পারবে না, কিন্তু আমার মনে হয় তারা কিছু ভালো করবে, কারণ তাদের বর্তমানে একটা কোচ আছে এবং যিনি কোচ আছে এবং রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, চেলসির মতো ভালো ক্লাবের প্লেয়ার আছে। আপনাদের কি মনে হয় তারা ভালো কিছু করতে পারবে? ভাই আমি আর্জেন্টিনা সাপোর্টার, তারপরে কথাগুলো বললাম। আমার ব্রাজিলের আমি এখনো হচ্ছে কি আপনার হাইলি হোপফুল তাদের মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন নিয়ে। আপনি যদি ধরেন হচ্ছে সেইখানে এই দুইটা ম্যাচে চেঞ্জগুলো দেখেন, ভিনিসিয়াসকে কেবলমাত্র 2টা ম্যাচ ইউজ করেছেন, রড্রিগো এস্তেবাও ফার্স্ট ম্যাচ স্টার্ট করলেন, তারা পরের ম্যাচে করলেন না। সেই জায়গায় হচ্ছে গিয়ে আপনি ম্যাথিউস কুনিয়াকে হচ্ছে গিয়ে আপনি দেখলেন কেমন তিনি করছেন, রিচার্লিসন রয়েছেন। এই ম্যাচে না দেখলে কোন ম্যাচে দেখবো? এক্স্যাক্টলি, সেটা তো আপনি কোরিয়ার সাথে ম্যাচটার পর জাপানের এগেইনস্টে ম্যাচে দেখলেন। একই সাথে মিডফিল্ডটা আমার কাছে মনে হচ্ছে ধীরে ধীরে ওইটাকে সেট করাটাই হবে গিয়ে আনচেলত্তির মূল টার্গেটটা। ডিফেন্স নিয়ে আমি ফুলব্যাকের উপরে ভরসা পাই না ব্রাজিলের এই দলে যেসব ফুলব্যাক আছে। ব্রাজিল নিয়ে এখনই মন্তব্য করার সুযোগ হয় নাই, মানে ব্রাজিলের এখন বিশ্বকাপের 8 মাস বাকি থাকতে এখন যে অবস্থা আছে, গতবার বিশ্বকাপের 8 মাস বাকি থাকতে ব্রাজিলের অবস্থা আরো বেটার ছিল। মানে তিতের ব্রাজিলের একটা কনসিস্টেন্সি ছিল, যেটা কার্লো আনচেলত্তি এখনো পুরোপুরি এনে পারেন নাই। তিনি এলেনই তো, ঠিক আছে, মানে এখনো এটা বলা যাচ্ছে না। তবে ব্রাজিলের কার্লো আনচেলত্তি থাকা একটা বড় ধরনের অ্যাডভান্টেজ। ব্রাজিলের কিছু প্লেয়ারও এসছে যারা বিশ্বকাপ পর্যন্ত যদি ফর্মটা তুঙ্গে রাখতে পারে এবং বিশ্বকাপে ফর্ম যদি সবার একই রেঞ্জে থাকে, তাহলে দলটা ভালো করবে। কিন্তু ওই ব্যারিয়ারটা ভেঙে বিশ্বকাপ জেতাটা কঠিন হতে পারে ব্রাজিলের জন্য।
নাসির আলম তার প্রশ্ন, চিলি 2 বারের কোপা চ্যাম্পিয়ন, তারা কোয়ালিফাই করতে পারলো না, চিলির কি হলো? চিলির তো ভাই ধস নেমেছে, চিলির এই ধস কিন্তু এবার থেকে নামে নাই। চিলির যে 18, 22, 26 তিনটাই তো তারা পারলো না। চিলির মানে ফুটবলের নতুন উত্থানের শুরু 2010 থেকে, তাই না? অ্যালেক্সিস সানচেজ, ফার্গাস, আরো যারা ছিলেন, ভিদাল টিদাল, আরো যারা ছিলেন। তো ওই ব্যাপারটার সূচনা হয়েছিল মার্সেলো বিয়েলসার হাত ধরে, চিলিকে আবারও রিভাইভ করা হয়েছিল। দুইটা কোপা জিতলো আপনারা, 15-16। 10-এর ওই ওয়ার্ল্ড কাপের পরে 14তেও তারা ভালো করেছিল, ব্রাজিলের কাছ থেকে হেরে রাউন্ড অফ 16 এ বাদ পড়লো। ওই চিলি টিমটাই পরে দেখেন তাদের ধারাবাহিকতা ছিল, কারণ তারা ওই যে সাম্পাওলিকে কোচ করে আনলো, ওই সিস্টেমটা তারা বজায় রাখছিল। বিয়েলসা যে রোড ম্যাপ দিয়ে গিয়েছিলেন, ওইটা দিয়ে তারা মোটামুটি ওই যে 2টা কোপা জিতলো। কিন্তু এরপর যেটা হচ্ছে তারা একটা শূন্যতায় পড়েছে, যে শূন্যতা হচ্ছে ট্যালেন্টের শূন্যতা। এবং যে ট্যালেন্ট তারা ওই পর্যন্ত পেয়েছে 15-16 পর্যন্ত, ওই ট্যালেন্ট, ওই লেভেলের ট্যালেন্ট আর তারা বের করতে পারে নাই। 2015-17 পর থেকে ওইটা তাই একটা শূন্যস্থান তৈরি হয়েছে, যেই কারণে তারা 18 বিশ্বকাপে আর যাইতে পারে নাই, 22-এ যাইতে পারে নাই, আর এইবারও পারে নাই। এইবারের পারফরমেন্স তাদের খুব খারাপ। 18 তাও টাইট ছিল, একদম লাস্টে 10 দলের মধ্যে 10, মানে চিলির এখন আর সেই অরাটাই হারিয়ে গেছে, যেটাকে আবার আনতে হবে। এবং আপনি দেখেন, ধরেন হচ্ছে গিয়ে ইউরোপের টপ 5 লিগে ওই রকম না, মানে পারফর্মার আপনি কোন চিলির প্লেয়ার এখন আপনি পাবেন না। না, সেদিন সানচেজ আবার গোল করলেন সেভিয়ার হয়ে বার্সেলোনার এগেইনস্টে, সেই তো মানে এর পরেরটা কি, এর পরেরটা কিন্তু আমরা আর মানে খুঁজে পাই নাই। এই কারণে মানে এটা হয়, হয়তো বাংলাদেশের ক্রিকেটেও এরকম কিছু একটা হচ্ছে। সোহেল মিয়ার প্রশ্ন, যে মরক্কোর জয়ের ধারা অব্যাহত থাকবে কতদিন, তারা কি বিশ্বকাপে চমক দেখাতে পারবে? আন্ডার 20 নাকি মেইন? না, মেইন বিশ্বকাপ। আচ্ছা, আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ চলছে এবং তার ফাইনালে উঠেছে ভাই। ওদের নাম্বার 10 এর ভাই, আমিও ড্রিবলিং কাটানো দেখে এল হাব সামথিং কিছু একটা, পুরো নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, দুর্দান্ত লেগেছে। এবং লাস্টে তো তারা পেনাল্টি টাই ব্রেকারে যে হচ্ছে গিয়ে জিতলো। ওই ঘটনাটা দেখছেন যে ফ্রি কিকের গোল লাগবে, হ্যাঁ, নাম্বার 10 আর নাম্বার 15 দাঁড়াইছেন, নাম্বার 10 ফ্রি কিক নেবেন, নাম্বার 15 হতাশ হয়ে সরে গেছেন যে ফ্রি কিক আমার নিতে দিল না। এরপরে নাম্বার 10 ফ্রি কিক নেবেই, আর নাম্বার 15 রাগ করে পরে চলে গেছে, ম্যাচের ডাইং মোমেন্টস চলতেছে। ওই সময় কোচ আবার ডিসিশন দিল যে 10 তুমি সরো, 15 যাও। 15 ফ্রি কিক নিল, ফ্রি কিক থেকে গোল, ম্যাচের শেষ। মানে অদ্ভুত অবস্থা। তবে উনি আর কি মনে হয় মেইন ন্যাশনাল কিন্তু টিমের কথা বলছেন, উনি ন্যাশনাল টিমের কথা বলছেন। কিন্তু মরক্কো এখন যেই ধারায় আছে, এই ধারায় তাদের পক্ষে খুব ভালো করার সুযোগ আছে। তারা গতবার সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল, এবং দেখেন মরক্কোর পাইপলাইনটাও সচল আছে। এটা আন্ডার 20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওঠায় তাদের এইটা আমাদেরকে বলছে যে এই প্লেয়ারদের অনেককে কিন্তু আপনি পরের বছর বিশ্বকাপের স্কোয়াডে দেখবেন। আর মরক্কোর টিমটা কিভাবে রিভাইভ হইলো, তাদের কোচ ব্রেগেরগুই তিনি গিয়েছিলেন এই প্লেয়ারদেরকে নিয়ে আসতে, বিভিন্ন দেশ থেকে তিনি প্লেয়ার নিয়ে এসেছেন, এবং মরক্কো নতুন করে মরক্কো হয়েছে। গভর্নমেন্টের প্রপার সাপোর্ট ছিল, প্ল্যানিং ছিল। তারপরে হচ্ছে আশরাফ হাকিমি তো আছেনই, এই আগের বারের অনেকে থাকবেন। এই মরক্কোই আফ্রিকার সবচেয়ে শক্তিশালী দল আমার কাছে মনে হয় পরে বিশ্বকাপে। এবং ধরুন হচ্ছে ভাবতে গেলে আফ্রিকার শক্তিশালী দল হিসেবে আমরা তাদেরকে এতদিন ধরেছি, নাইজেরিয়া, ক্যামেরুন, তাদেরকে প্লে অফ খেলতে হবে। সালার মিশর আছে, দেখা যাক তারা আসলে কি করে। এইটা না মানে কেমন জানি, এই যে তবে একটা জিনিসই ধরেন, এটা একটা পারফেক্ট এক্সাম্পল। আপনি যদি হচ্ছে গিয়ে প্ল্যানিংটা আপনার ঠিক হয়, ওই অনুযায়ী আপনি যদি এক্সিকিউশন লেভেলে আপনি নেমে যান, খালি মুখের কথা না রেখে, সেইটার সাকসেস এক্সাম্পলটা হচ্ছে মরক্কো। এই 2000 সালের পর থেকেই তো ভাই আপনি ওইটাই ধরেন, এত লম্বা আপনার দরকার নেই। আবার দেখেন মরক্কোর এই সামনের সময়টা হচ্ছে ভালো যাবে মোটামুটি, এটা আপনি আন্দাজও করতে পারেন, খুব উল্টো কিছু না ঘটলে। 26-এর বিশ্বকাপের পরে 30-এর বিশ্বকাপ তাদের দেশে, তো তারা তো এইরকম একটা ভালো সময়ের ভেতর দিয়ে যাবে, যেটার সূচনা হয়েছিল কিন্তু আলটিমেটলি তাদের দেশের কোন কোন ফুটবলার বিদেশে আছে এই খোঁজ লাগিয়ে। হ্যাঁ, সো আমি মরক্কোর উপর ভরসা রাখতে চাই। মরক্কোর খেলা আমার ভালো লাগে, আমি বিগ ফ্যান অফ মরক্কো। মরক্কোর ম্যাচও দেখতে ভালো লাগে, এনভায়রনমেন্ট সবকিছু মিলিয়ে। মরক্কোর ফ্যানরা ভাই মারাত্মক ফ্যান মরক্কোর। আচ্ছা, ভিভা মাগরিব, কি জানি কি মাগরিব, ভিভা তো না, এই ভুলে গেলাম কেন। আমি যে ওয়ার্ল্ড কাপের সময় আপনার মরক্কোর ফ্যানদের সাথে চিল্লাচ্ছিলাম মরক্কো মরক্কো আছে, মরক্কো মরক্কো। আচ্ছা, পরের প্রশ্ন যাই। নাজমুল ইসলাম তার প্রশ্ন, লাউতারো আর্জেন্টিনার অল টাইম টপ স্কোরার তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিতে পারবে কিনা? লাউতারো মার্টিনেজ সেই পথে আছেন, তার গোল আসলে হয়ে গেছে আপনার 35টা, এরনান ক্রেসপোর সাথে একই জায়গায় আছেন। ধরেন
থার্ড তো মনে হয় আগুয়েরো 41 গোল, এইটা ক্রস করে ফেলবেন। 2 নাম্বার মনে হয় বাতিস্তুতা 56 বা 50 প্লাস, এরকম 56ই হবে হয়তো। বাতিস্তুতা ক্রস করতে পারবে, বাতিস্তুতা ক্রস করাটা না একটু টাফ হবে, কারণ ওই হিসাব করলে আপনার 21টা গোল দরকার। টাফ অবশ্য লাউতারো মার্টিনেজের আপনার বয়স হচ্ছে 28, কিন্তু 28 হলেও ধরেন ন্যাশনাল টিমে 20টা 22টা গোল করা খুব মানে গ্যারান্টিতে বলতে পারবো না, ফর্ম যদি পড়ে যায় হতেই পারে। আর তিনি তো নিয়মিত স্টার্টার না, মানে এমন না যে যেই ম্যাচই হোক তিনি খেলবেন। আলভারেজ তো তার আগে খেলেন, তাই না? ও আর 1 নম্বরে তো নান আদার দেন গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল মেসি। আচ্ছা, পরে হ্যাঁ যাই। পরের প্রশ্ন হচ্ছে, আচ্ছা, হাফিজুর রহমান 1.5 বছর ধরে নাকি উনি নিয়মিত প্রশ্ন করতেছেন, শো করতেছেন। আজকে প্রশ্ন না নিলে সব বয়কট করবে বলছে, আমি তাই নিলাম। জান প্রশ্ন, কে বেশি ভার্সেটাইল, মার্কোস ইয়োরেন্তে, ফেদেরিকো ভালভার্দে? আমি ভাইবেন না যে এটা ভুং মারলে আমি এটা নিছি। আমি আসলেই গত 3-4 মাসে এমন কোনো অ্যারেকটাইমের প্রশ্ন খুঁজতে গিয়া এমন একটা জায়গা পাই নাই যেখানে এই প্রশ্ন আমি পাই নাই। আমি প্রতিদিনই মার্কোস ইয়োরেন্তে নাকি ফেদেরিকো ভালভার্দে, কে বেশি ভার্সেটাইল, এই প্রশ্ন পাইছি। এবং এই কারণে এখন এই প্রশ্নটা আপনি কেন এত জানতে চান এটাও একটা ব্যাপার, কিন্তু বলেন। ভার্সেটাইল পজিশনের হিসেবে ইউজ করলে তারা মনে হয় ভালভার্দেকে আপনার একটু মানে ইয়োরেন থেকে রাখবো। ফুল ব্যাক খেলেন, উইং এ খেলেন, ওর যে রাইট লেফট দুইটা। হ্যাঁ, ফেদেরিকো ভালভার্দের যেটা হচ্ছে যে রাইট সাইডে, ধরুন হচ্ছে রাইট সাইডেই বেশি, রাইট মিডফিল্ড, রাইট ব্যাক। ধর ইয়োরেন্তে আমার কল। আর ইয়োরেন্তে হচ্ছে কি আপনার এই সিজনে হচ্ছে গিয়ে ভালভার্দের থেকে ভালো করছে, কারণ ভালভার্দে অত ভালো করতে পারতেছে না, তাই তো, নতুন কোচের আন্ডারে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। ভাই আসেন তো নিশ্চয়ই, আশা করি বয়কট করবেন না। আচ্ছা, প্রশ্ন কি মানে পড়তে পারছেন না, লেখা তো একই আছে। মাসুদ দেন, মাসুদের প্রশ্ন, না ফন্ট, যে ফন্টটা আপনি আগের দিন ঠিক করেছেন, ফন্ট গেছে ভেঙে। আচ্ছা ভাই, জাতীয় স্টেডিয়ামের কত কিছু উন্নতি করলো বিএফএফ, কিন্তু যেখানে ফুটবলাররা খেলে সেই মাঠের কোনো উন্নতি হয় নাই। পিচের কথা বলছেন। হংকং ম্যাচ শেষে রাকিব যে বাংলাদেশের মাঠ নিয়ে আক্ষেপ জানিয়েছে যে আমরা যদি সবসময় এমন মাঠ পেতাম আরো ভালো রেজাল্ট করতাম, তার সঙ্গে আপনারা একমত কিনা? 100% একমত। ট্রু, কারণ বাংলাদেশের মাঠগুলো অবস্থা হচ্ছে ধারে কাছেও নাই, ওই সব প্রপার মাঠের ধারে কাছেও নেই ওভারঅল সব দিক থেকে হিসাব করলে। ন্যাশনাল স্টেডিয়ামের মাঠের কথা আপনি বললেন, সেটারও হচ্ছে পিচ চেঞ্জ করা একটা কথাবার্তা, এই নভেম্বর ম্যাচের পরে হয়তো বা সেটা শুরু হয়ে যাবে সেই জায়গাটা। আপনি হচ্ছে একটা জিনিস খেয়াল করবেন, ধরেন এর মধ্যে বেটার আউটফিল্ড হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। কিংস অ্যারেনা না দেখবেন হচ্ছে ধরেন মাঝারি মানের দলগুলো পর্যন্ত, হ্যাঁ, ম্যাচগুলো না কম্পিটিটিভ হয়, ম্যাচগুলো ভালো খেলে, ঠিক আছে। আমি ধরুন একদিন হচ্ছে আমি ফর্টিজের একজনের সাথে আমি কথা বলছিলাম, কারণ ফর্টিজের হোম গ্রাউন্ড হচ্ছে আপনার এইটা, এবং রিসেন্ট টাইমসে বসুন্ধরা সবচেয়ে বেশি ধরা খেয়েছে ফর্টিজের এগেনস্টে, মানে পয়েন্ট ধরা খেয়েছে। তখন আমাকে ফর্টিজের তিনি বললেন যে এই জায়গাটায় ফ্যাক্ট হচ্ছে মাঠটা, এক ফর্টিজ এখানে প্র্যাকটিস করে রেগুলার, দুই যখন হচ্ছে আপনার দুইটা দলই হচ্ছে মাঠের হাবভাবটা বুঝতে পারে বা আয়ত্ত করতে পারে, তখন দুইটা দলের ক্ষেত্রেই এই ধরনের টাইট ম্যাচগুলো আসা সম্ভব হয়। মাঠ খুবই গুরুত্বপূর্ণ ভাই। আমরা এটাও বলছিলাম আগের দিন যে ভালো পিচে বাংলাদেশ কম্পারেটিভলি বেটার ফুটবলটা খেলে। ওই যে পাসিং 16-17টা পাস, এইটা ওই পিচ ছাড়া কি সম্ভব যেটা দিয়ে বাংলাদেশ গোল করলো? আপনি গাজীপুরের মাঠে 16-17টা পাস করেন তো, মানে খানা খন্দে ভরা বালি দেখা যাচ্ছে। এইটা ভাই আমাদের প্রথমত দরকার ফুটবল পিচ, স্টেডিয়ামও না, পিচ, ভালো পিচ দরকার। মানে এইটাই খেলার গতি পাল্টায় দিবে, খেলার গতি পাল্টায় দিবে, কারণ বলের গতি প্রকৃতি তো পাল্টে যায়। যাই হোক ভাই, প্রশ্ন আছে। আচ্ছা, তৌসিফ আল তাহমিদ, বাংলাদেশের ফুটবলের নতুন কোচ কে হবেন? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন কে হবে সেটা তো আমরা জানি না। আচ্ছা, হাসান আঞ্জুমের প্রশ্ন, বাফুফে কেন কোচ পরিবর্তন করছেন? আচ্ছা, প্রথম ওইটা দেন উত্তর। আমার মনে হয় বাফুফে এই জায়গায় সাহসী পদক্ষেপ নিতে পারছে না। যদি বাফুফে কোচটা পরিবর্তন করতে চায় তাহলে আমার মনে হয় নভেম্বরের পর, যদি তারা ইন ফিউচার চায়, যদি তারা হাভিয়ার কারভারের পারফরম্যান্সে তারা খুশি হয়, তারা হচ্ছে চাইলে তারা এক্সটেন্ড করতেও পারে। কিন্তু যদি চায়, খুশি হওয়ার কোন সুযোগ আছে না? নভেম্বরের একটা ফ্রেশনেস বাংলাদেশের দরকার, কিন্তু যতই ভালো বাংলাদেশ যদি পরের 2 ম্যাচও জেতে, ওই ভালো থাকাতেও তো আপনার কোনো কাজ আসে না। বাংলাদেশ যদি পরের 2 ম্যাচ জেতেও, তাহলেও ইটস টাইম। এক্স্যাক্টলি, আমাদের হাভিয়ার কারভারের প্রতি বাংলাদেশের ফুটবলের ঋণ আছে, এটা অস্বীকার করার উপায় নেই। মানে তিনি বাংলাদেশের ফুটবলে কিছু উন্নতি করেছেন, কিন্তু নাও
ইজ দ্য টাইম যখন আমাদের আরো কয়েক সিঁড়ি উপরে ওঠা প্রয়োজন। আপনি নভেম্বরের ম্যাচ পর্যন্ত হচ্ছে গিয়ে লাগলে আপনি রাখেন, নভেম্বরের পর যেহেতু আপনার হাতে টাইম আছে পরবর্তী ম্যাচের পর্যন্ত, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ওই টাইমে ঘরোয়া ফুটবল থাকবে, পিকে কোনো ধরনের আর ব্রেক থাকবে না, একটানা খেলা চলবে। ওই টাইমেই আপনি আপনার ফিউচারটা ডিসাইড করে ফেলেন। ওই ম্যাচটার পর অর্থাৎ নভেম্বর পর্যন্ত হাভিয়ার কাবরেরাকে রাখেন, যদি আপনার চুক্তি আছে মার্চ পর্যন্ত, এরপর আপনি সেটাকে আসলে চেঞ্জ করে ফেলেন। তাহলে নতুন কোচের ব্যাপারে আপনারা অলরেডি কাজ শুরু করে দেন। এইটা হচ্ছে আমাদের ক্ষুদ্র ইয়েতে বলে কাজ শুরু করে দেন। ডিসেম্বর থেকে উনি বাংলাদেশে এসে বাংলাদেশের লিগটা দেখুক, বাংলাদেশের ফুটবলারদের সামনাসামনি দেখুক, এরপর মার্চে উনি প্রথম ম্যাচ খেলতে নামুক। ওকে, তৌসিফ আল তাহমিদের যে প্রশ্নটা যে হুইল কে পরে কোচ হবেন এটা তো জানি না, কিন্তু যেটা আমরা বলতে পারি যে কি রকম কোচ বাংলাদেশের দরকার। মানে ইউরোপের কোচ ধরেন প্যাট্রিক ক্লুইভার্টকে স্যাক করেছে ইন্দোনেশিয়া, আমরা যখন কথা বলছি তার ঠিক আগের খবর, কিন্তু ক্লুইভার্টের মতো ফুটবল কোচ আসলে বাংলাদেশের তো খুব কাজে দেবে কিনা আমি জানি না, কারণ তিনি যে কারণে ওখানে গেছেন, ওখানে যে পরিমাণ ডাচ ফুটবলার আছে, ডাচ একটা কানেকশন ছিল, ওইটা হয়তো একটা ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছে। কিন্তু বাংলাদেশের আসলে দরকার এমন কোনো কোচকে, আমার বিশ্বাস, যিনি কোনো দলকে নিয়ে এশিয়ান কাপে প্রতিনিধিত্ব করেছেন। আগে হয়তো কথার কথা লেটসে সাউথ কোরিয়ার কোচ ছিলেন, বা ধরেন যে খুবই ভালো মিডল ইস্টের হইতে পারে, বা যেই দলটা গ্র্যাজুয়ালি উন্নতি করেছে, যেই দলটার রুট লেভেল থেকে লিগ লেভেল পর্যন্ত ফুটবলের সম্পর্কে প্রপার নলেজ রাখতে পারেন, যেগুলোকে একসাথে গাঁথতেও পারেন, এবং অ্যাট দ্য সেম টাইম হামজা চৌধুরীরা যার উপরে ভরসা রাখতে পারেন, সেই মাত্রার একটা কোচ দরকার। দেখেন এখন বাংলাদেশের লেভেলটা এই জায়গায় যে বাংলাদেশের শেষ কয়েকটা কোচের প্রোফাইলের দিকেই আপনি যদি তাকান, হাভিয়ার কাবরেরা, চেমিডে, এই দুইটাই হচ্ছে রিসেন্ট টাইমসে লম্বা সময় ধরে এক্স্যাক্টলি তাদের কাজ ছিল হচ্ছে একাডেমি লেভেলে, তাদের কাজ ছিল ধরেন আরো লোয়ার পার্ট থেকে তারা শুরু করে এরপর তারা আস্তে আস্তে গেছেন। ওই জায়গাটা আসলে এখন আর দিন নাই বাংলাদেশ ফুটবলে। এখন আপনার প্রতিষ্ঠিত কোচ দরকার। আপনি যদি খাঁটি বাংলা ভাষায় বলেন, প্রতিষ্ঠিত কোচ যিনি হচ্ছে অলরেডি অন্য কোনো দেশের হয়ে প্রমাণ করেছেন। ফাইন, এখন কোচের চাকরিটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার, কোনো জায়গায় কোনো কোচ হচ্ছে গিয়ে আপনার পার্মানেন্ট চিরস্থায়ী সম্পত্তি না। সুতরাং ওই বিগ এক্সপেরিয়েন্স যার রয়েছে, এরকম গ্র্যাজুয়ালি ইয়াং, একই সাথে আপনার এইজড, অর্থাৎ হচ্ছে মিক্স আপটা যারা আসলে করতে পারবেন, ওইরকম কোচ দরকার। এক্স্যাক্টলি। এবং যে কোচ মানে সুবিধাটা এখানে হবে যে ধরেন 90 মিনিটস এর সময় কি করতে হবে এরকম পরিস্থিতি তিনি আগেও পড়েছেন, সেইখান থেকে তিনি সিদ্ধান্ত নিতে পারবেন। যাই হোক, আজকে এর টাইম কি 50 মিনিট হয়েছে নাকি? না, আর শেষ। আমার একটা আছে, সেটা হচ্ছে আগের দিন একজন ভদ্রলোকের নাম নিতে পারিনি, এটা ভালো প্রশ্ন করেছেন। ভদ্রলোকের নাম আকাশ ভৌমিক। আমি আপনাকে আগের দিনের অ্যাডেড টাইমের প্রশ্নের নিচে খুঁজে পেয়েছি, কমেন্টে আর কি, মন্তব্যে। আকাশ ভৌমিক, আপনার প্রশ্ন ছিল আগের দিন, দুঃখিত আপনার প্রশ্নটা আমি হারিয়ে ফেলছিলাম। মাহাদির রহমান প্রান্তর, তার প্রশ্ন, জর্জিয়ার কোয়ালিফিকেশন করার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। ওয়ার্ল্ড কাপের কথা বলছেন। 48 দলের বিশ্বকাপে কাভারাশখেলিয়া, মিকাও তাদসে, মামারদাশভিলিদের না দেখতে পারা কতটুকু আফসোসের? না, খুব বেশি আফসোসের না, এটা খুব কঠিন কিছু না। মানে জর্জিয়া, তুরস্ক, স্পেন সব তো এক গ্রুপে না? এক্স্যাক্টলি। সেই গ্রুপে এখন মানে স্পেনই তো হচ্ছে কি আপনার সবার উপরে কোয়ালিফাই করবে, হয়তো সবার উপরে, এরপর তুরস্ক আছে, এটা দেখার বিষয়। এখন আপনি যদি তাদের দেখতে যে আপনি যদি আর্দাগুলারকে মিস করেন, তখন তো আবার অন্য কথা হবে, তাই না? ইউরোপের কোয়ালিফায়ার তো কঠিন, আর এইখানে কেউ না কেউ এরকম বাদ পড়েই। ইনফ্যাক্ট জর্জিয়া যে ইউরো খেলেছে, এইটাও তাদের জন্য কম নয়। তবে এই ব্যাচটা একটা ওয়ার্ল্ড কাপ অন্য কোনো গ্রুপে থাকলে, লেটস সে সুইজারল্যান্ডের গ্রুপে থাকলে হয়তো এই টিম উঠে যেত, বা ডেনমার্কের গ্রুপটায় থাকলে হয়তো এই টিমটার প্লে অফ খেলার সুযোগ থাকতো, এই আর কি। শেষ একটা স্টেটমেন্ট দিয়ে শেষ করি, এটা কোনো প্রশ্ন নয়। রেজাউল করিম মোর্শেদ, তিনি যেটা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশ ফুটবল দলকে আমার জনগণের দল মনে হয়। জনগণের দল। এই যে বাইরে থেকে এত প্লেয়ার আনা, সিস্টেমের বিপক্ষে চিল্লায়া নতুন প্লেয়ারদের দলে নেয়া, ফুটবল নিয়ে নতুন জোয়ার, প্রতিটি জিনিসে একদম সাধারণ মানুষ ইনভলভড। হ্যাঁ, মানে এটা নিডলেস টু সে, ফুটবল জনগণের খেলা। আপনি জনগণ, আমি জনগণ, আমরা মিলে ফুটবল। দুনিয়ার আর কোনো খেলা এরকম আমজনতার খেলা। এবং ধরেন হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ওই সাধারণ মানুষের কে মতামতটাকে তারা হচ্ছে মাথায় নেয়, বা সাধারণ মানুষের ওই ক্রেজটাকে তারা হচ্ছে রেসপেক্ট করে। মিডিয়া নেয়, জিনিসটা আসলে মিডিয়া নেয়, দর্শক নেয়, প্লেয়াররা পর্যন্ত নেয়, নিতে বাধ্য। কারণ ফুটবল খেলা দর্শক আর সমর্থক ছাড়া এটা খেলাই হয় না। ফুটবল মাঠে সমর্থক থাকলে এক খেলা হয়, না থাকলে আরেক খেলা হয়। আচ্ছা, শেষ দিন আপনি খিচুড়ি নিয়ে একটা কথা বলতেছিলেন অ্যাডেড টাইমে, কি জানি এটা কি দিয়ে জানি খিচুড়ি বানাবেন,
তো আরেক ভদ্রলোকের মন্তব্য আমি পড়ছিলাম যে উনি ওই কথাটা যখন শুনছে এই সময় নিজে খিচুড়ি রান্না করতেছিলেন, ঠিক আছে। যাই হোক, মজার সব ব্যাপার স্যাপার। অনেক ধন্যবাদ, একটা ম্যারাথন টাইম গেল আজকে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.